Hello friends, welcome to my YouTube channel The Way Pass Education. সো ফ্রেন্ডস, দেখো আমরা যে সিরিজটা শুরু করেছিলাম সেটা আজকে 54 নাম্বার ক্লাস, অর্থাৎ এর আগে 53 ক্লাস অলরেডি হয়ে গেছে এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু ডাব্লিউবি প্রাইমারি টেট 2022 যে ইন্টারভিউ আসছে, অর্থাৎ আজ হোক, 1 মাস পরে হোক, 6 মাস পরে হোক, হবেই, সকলে কিন্তু ইন্টারভিউ দেবেই। কারণ যেহেতু সকলে 2022 টেট কোয়ালিফাই করেছো, তো মানসিকভাবে প্রস্তুতি থাকার জন্য সাথে সাথে শারীরিক প্রস্তুতি সমস্ত দিক থেকে কিন্তু অন্ততপক্ষে নিজের ইন্টারভিউটা বেস্ট করে বা বেস্ট দিয়ে আসতেই হবে অবশ্যই। তো এই তোমাদের নলেজ বুস্ট করার জন্য এবং তোমাদের ইন্টারভিউ সম্পর্কে কী ধরনের প্রশ্ন পড়বে সেই ধারণা দেওয়ার জন্য আমি এই সিরিজটা তোমাদের শুরু করেছি। তো প্রথমেই বলবো, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অন করো, যাতে এই ধরনের ক্লাসগুলো তোমরা নোটিফিকেশন আকারে পেয়ে যাবে। এবং সাথে সাথে বলবো, যারা এর আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই চ্যানেলের প্লেলিস্টটিকে ভিজিট করো। সেখানে ডাব্লিউবি টেট ইন্টারভিউ যে প্লেলিস্টটা রয়েছে সেখান থেকে 1 নম্বর থেকে ক্লাসগুলো দেখা শুরু করো। কারণ প্রত্যেকটা ক্লাস 2017তে যারা ইন্টারভিউ দিয়েছে সেখান থেকে নেওয়া প্রশ্ন এবং তার অনুকরণীয় প্রশ্ন, কিছু টপিক ওয়াইজ প্রশ্ন রয়েছে, বিভিন্ন শিক্ষা কমিশন, প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে যে সমস্ত বই রয়েছে সে সমস্ত প্রশ্নের তথ্য খুঁটিনাটি সব দেওয়া রয়েছে। আর যারা টেলিগ্রাম চ্যানেলে এখনও পর্যন্ত যুক্ত হওনি, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু সকলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এই ক্লাসগুলোর সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা পিডিএফ পেয়ে যাবে সেখানে। আর একটা কথা বলবো, যারা ডাব্লিউবি টেট ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ তারা দুটো বই আমি পাবলিশ করেছি অলরেডি, কিন্তু 150+ কিন্তু চাকরি প্রার্থী বইগুলো ক্রয় করে ফেলেছে। একটা হচ্ছে ডাব্লিউবি টেট 2022 যে ইন্টারভিউর প্রশ্ন, তার একটা সম্পূর্ণ পিডিএফ রয়েছে, যার মূল্য রয়েছে 125 টাকা। ওটা কিন্তু 344 মতো পেজ রয়েছে। ইন্টারভিউ কভার করার জন্য কিন্তু প্রায় যথেষ্ট। এমন বলবো না যে ইন্টারভিউতে সবই আসবে, কিন্তু একটা যে নলেজ, বেসিক ধারণা, সে সমস্ত কিছু ওর মধ্যে দেওয়া রয়েছে। প্রাইমারি প্রশ্ন উত্তর রয়েছে, বিদ্যালয়ে যে বইগুলো রয়েছে সেগুলোর। তাছাড়া 2017তে যারা ইন্টারভিউ দিয়েছে তাদের থেকে কিন্তু প্রশ্ন করে করে যে প্রশ্নগুলো করা হয়েছিল সেগুলো তোলা হয়েছে। তার অনুকরণে প্রশ্ন রয়েছে, বিভিন্ন শিক্ষা কমিশন, এনসিএফ, আরটিই, এই সমস্ত বিষয় কিন্তু সেখানে যুক্ত রয়েছে। আরেকটা পিডিএফ রয়েছে, সেটা হচ্ছে ডাব্লিউবি জিওগ্রাফি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, এবং তার সাথে সাথে 23 জেলা নিয়ে, আবার বলছি 23 জেলা নিয়ে সম্পূর্ণ তথ্য, যেটা তোমার জানা অবশ্যই দরকার। সেগুলোও কিন্তু একটা পিডিএফ রয়েছে, যেটা 180 মূল্য রয়েছে এবং ওটা প্রায় 300-র কাছাকাছি পেজ রয়েছে। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। ওখান থেকে কিন্তু যারা বলবে যে পিডিএফটা বাই করার দরকার, সেখান থেকে সমস্ত তথ্য তোমাদের আমি শেয়ার করে দেবো। ওকে, তো চলো আজকের ক্লাসটা 54 নম্বর ক্লাস। তো ভিডিওটি সকলকে বলবো শেষ পর্যন্ত দেখো। আর যারা ভিডিওটি দেখা শুরু করছো তারা সঙ্গে সঙ্গে একটা লাইক বাটনে ক্লিক করো নিজের প্রেজেন্ট হিসাবে, এবং ভিডিওটি সকলকে শেয়ার করে দাও যাতে সকলে উপকৃত হয়। তো দেখো, আজকে যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এগুলো করেছে এবং এই অনুকরণের প্রশ্ন কিন্তু আমাদের দেওয়া। ওকে, তো প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে ভাষাগত দক্ষতার অর্থ কী। যে ভাষা তুমি শেখাবে সে ভাষাগত দক্ষতার অর্থ কী না, কী বলবে, দক্ষতার আবিধানিক অর্থ হচ্ছে কি না, অ্যাবিলিটি অর প্রফিসিয়েন্সি ইন এক্সিকিউশন অর পারফরমেন্স, অর্থাৎ যার অর্থ হলো কোনো কর্ম সম্পাদনের জন্য যে প্রয়োজনীয় কুশলতা বা সামর্থ্য অর্জন, সেটা। আর ভাষাগত দক্ষতার অর্থ কী তাহলে, ওটা দক্ষতা বললাম। আর ভাষাগত দক্ষতার অর্থ হলো ভাষা ব্যবহারমূলক কর্ম সম্পাদনের জন্য প্রয়োজনীয় সামর্থ্য বা কুশলতা অর্জন। মোট কথা বলতে বলা যায় যে কিভাবে ভাষাকে নপুণের সঙ্গে তুমি ব্যবহার করবে বা ব্যবহার করা যায়, তার যে চর্চা, সেটা হচ্ছে ভাষাগত দক্ষতা। এটা কিন্তু তোমরা মনে রাখবে। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন কি না, 2 নম্বর প্রশ্নতে রয়েছে যে পঠন দক্ষতা বিকাশের প্রয়োজন কোথায়। যে পাঠদান যে পঠন করা হয় সেই পড়ার ক্ষেত্রে বলছে দক্ষতা বিকাশের প্রয়োজন কোথায় হয় না, যেসব ক্ষেত্রে পঠন দক্ষতা বিকাশের প্রয়োজন হয় সেগুলি হলো, 1 নম্বর হচ্ছে বই পড়া বা নিজের জানার প্রয়োজনে, তার জন্য পঠন দক্ষতার বিকাশ দরকার। লিখিত উপাদানকে হৃদয়ঙ্গম করার উদ্দেশ্যে, অর্থাৎ যে লিখিত বিষয়গুলো রয়েছে সেগুলো যদি তুমি ভালোভাবে পড়তে না পারলে তাহলে তোমার হৃদয়ের মধ্যে সেগুলো গেঁথে যাবে না, এবং এই হৃদয়ের মধ্যে না গেঁথে গেলে কি তোমার পাঠদানের প্রতিও কিন্তু একটা মনোযোগ যাবে না। তাই লিখিত উপাদানকে হৃদয়ঙ্গম করার জন্য কিন্তু পঠন দক্ষতা বিকাশের প্রয়োজন। 3 কি রয়েছে, সুষ্ঠু উচ্চারণ অভ্যাসের জন্য, অর্থাৎ যদি তুমি বারবার পড়তে থাকো তাহলে কি তোমার একটা উচ্চারণে যে দোষ ত্রুটি রয়েছে,
অর্থাৎ নির্ভুল সঠিকভাবে যে তুমি পড়তে পারছো, উচ্চারণ করতে পারছো, সেটাও কিন্তু এই পঠন দক্ষতার দ্বারা হবে। আর কি, যে কোনো লিখিত উপাদানকে পড়ার জন্য, অর্থাৎ যে কোনো লিখিত বিষয় তুমি যদি ভালোভাবে পড়তে, অক্ষর বর্ণ সব শিখে গেছো, তাহলে তুমি কি কোনো লিখিত উপাদানকে সহজে পড়তে পারবে। যেমন আমরা এবিসিডি শিখতে শিখতে বিভিন্ন ওয়ার্ড শিখি, ওয়ার্ড করতে বাক্য করতে কি আমরা কোনো বড় বড় যে প্যারাগ্রাফগুলো সেগুলো আমরা পড়ে ফেলতে পারি। ঠিক একইভাবে বাংলার ক্ষেত্রেও বর্ণ, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, বিভিন্ন আকার রয়েছে, সেগুলো যুক্তাক্ষর রয়েছে, সেগুলো যদি আমরা জানতে পারি তাহলে কি পরবর্তী ক্ষেত্রে শব্দ বাক্য তৈরির মধ্য দিয়ে পাঠদান করতেও আমাদের সুবিধা হবে। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, যেটা সেটা হচ্ছে ভাষাগত দক্ষতা অর্জনের উপযোগিতা কী। ওটার জন্য প্রয়োজনীয়তা, এটা হচ্ছে উপযোগিতা। না কি বলে, মাতৃভাষার ক্ষেত্রে ভাষাগত দক্ষতা অর্জনের প্রয়োজন নানাবিধ। যেহেতু আমরা মাতৃভাষা বাংলা এবং বাংলা নিয়ে আমাদের যে ভাষা দক্ষতা অর্জনের উপযোগিতা রয়েছে, তো এই উপযোগিতাগুলো কী কী? যেমন ভাব বিনিময়ের জন্য, অর্থাৎ তুমি যদি বাংলা ভাষা ভালো করে না বুঝতে পারো, তাহলে একে অপরের সাথে কি তুমি ভাব বিনিময় কীভাবে করবে? তুমি যদি এখন আজ ওয়েস্ট বেঙ্গল থেকে নিয়ে তুমি যদি উড়িষ্যাতে যাও, তাহলে কি তুমি বাংলা ভাষার মধ্যে দিয়ে যদি তাদের সাথে কথা বলো, তাহলে কি তোমার ভাবের যে বিনিময়, একটা আদান প্রদান, সেটা কি ঘটবে? না। তাই যে ভাষা তুমি দক্ষতা অর্জন করবে, সেই ভাষার মধ্য দিয়ে যদি তুমি সমস্ত বিষয় বুঝতে পারো, জানতে পারো, তাহলে তারপরে অধিজ্ঞাপন করতে পারো, তাহলে কি তোমার যে ভাব বিনিময়, সেই ভাব বিনিময়টা সহজ সরল এবং আত্মস্থ হবে। 2 কি, সুষ্ঠু আত্মপ্রকাশের জন্য, অর্থাৎ একটা সুষ্ঠু সামঞ্জস্যপূর্ণভাবে নিজেকে আত্মপ্রকাশ করে তোলা লোকের সামনে বা মানুষের সামনে, সেটাও কিন্তু ঘটে। 3 কি রয়েছে, বুদ্ধিবৃত্তি ও মানসিক সামর্থ্যের পরিণমন, অর্থাৎ একটা ম্যাচুরেশন যেটা ঘটবে, সেটাও কিন্তু তোমার এই ভাষাগত দক্ষতা অর্জনের উপযোগিতা হিসেবে বলা চলে। নেক্সট, ঐতিহ্যের সংরক্ষণ, অর্থাৎ কনজারভেশন এবং সঞ্চালন, অর্থাৎ ট্রান্সমিশনে অংশগ্রহণ করা, অর্থাৎ একে অপরে যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো কি নিজেদের মধ্যে সঞ্চালন হবে, এবং তার সাথে সাথে কী হবে, যে ঐতিহ্যের একটা সংরক্ষণ, সেটাও কিন্তু করা যায়। নেক্সট 5 রয়েছে পেশাগত দক্ষতায় যথোপযুক্ত হয়ে ওঠা। যে কোনো ক্ষেত্রে, শিক্ষকতার পেশায় বলো কি আদার্স যে কোনো পেশাতে, তুমি যদি ভাষাগত দক্ষতা যদি অর্জন করতে পারো, তাহলে কি সেটা তোমার দক্ষতার ক্ষেত্রে একটা যথোপযুক্ত হয়ে উঠতে পারবে। নেক্সট 6 নম্বর হচ্ছে বিভিন্ন ধরনের মূল্যবোধের স্বরূপটি বুঝে নেওয়া, অর্থাৎ ভাষা ব্যবহার বা ভাষা পাঠদানের দক্ষতার মধ্য দিয়ে তোমার যে একটা মানবিক মূল্যবোধ, সে মূল্যবোধের স্বরূপটাও তুমি কিন্তু ফুটিয়ে তুলতে পারবে। ওকে, তো যদি ভিডিওটি ভালো লাগছে, আই হোপ সকলের ভালো লাগবে, তাহলে একটা প্রেজেন্ট হিসেবে অবশ্যই লাইক করতেই পারো, কারণ লাইক বাটনটাতে ক্লিক করে একটা ক্লিক তোমার কিছু আসে যায় না, বা লাইক করলে, তা অবশ্যই কিন্তু লাইক করে, যদি ভালো লাগে, এমন নয় যে তোমার ভালো লাগে না। এবং এই যে প্রশ্নগুলো রেখেছি সবই কিন্তু গুরুত্বপূর্ণ, এবং পরীক্ষাতে আসার মতো বা ইন্টারভিউতে জিজ্ঞেস করার মতো প্রশ্ন আমি তোমাদের কাছে তুলে ধরছি। নেক্সট দেখো 4 নম্বর কী বলছে, যে কোনো ভাষা শিক্ষার ক্ষেত্রে কোন 4টি দক্ষতা অর্জনের প্রয়োজন অতি আবশ্যক বা দরকার আছে। না, যে কোনো ভাষা শিক্ষার ক্ষেত্রে যে দক্ষতা অর্জনের প্রয়োজন তা হলো কি শ্রবণ দক্ষতা, অর্থাৎ ঠিকমতো শোনার দক্ষতা, অর্থাৎ প্রথমে আমরা কি শিশু বয়স থেকে প্রথমে শুনতে শিখি, শোনার পরে তারপর কি কথন দক্ষতা, অর্থাৎ ঠিকমতো বলার দক্ষতা, শুনলাম সেটা বুঝলাম, সেটা কি অধিজ্ঞাপন হলো, এবং তারপরে সেটা কি কথনের মধ্য দিয়ে সেটা আমরা কি বলার দক্ষতা অর্জন করি। 3 নম্বর কি পঠন দক্ষতা, অর্থাৎ লিপিরূপ ঠিকমতো কি পড়তে পারা যায় এর মধ্য দিয়ে। আর কি রয়েছে, সেটা হচ্ছে যে লিখন, এই লিখন দক্ষতা, অর্থাৎ লিপিরূপ যে রয়েছে সেটা ঠিকমতো তুমি লিখতে পারছো কি না, এটাও কিন্তু এই ভাষাগত দক্ষতার মধ্য দিয়ে হয়ে থাকে। নেক্সট 5 নম্বর দেখো, ভালো পাঠকের বৈশিষ্ট্য কী, অর্থাৎ তুমি যে একজন ভালো পাঠক বা শিশু শিক্ষার্থীদেরকে তুমি যে একজন ভালো পাঠক হিসেবে তৈরি করবে, সেক্ষেত্রে তাদের কী বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সেটা সংক্ষেপে বলতে বলেছে। না কি বলবে, যার পাঠে আগ্রহ আছে, অর্থাৎ যে ভালো পাঠক হবে তার পাঠের প্রতি সে আগ্রহবোধ দেখাবে, রুচিবোধ দেখাবে, অর্থাৎ তুমি শিশু শিক্ষার্থীদের যে ভালো পাঠক হিসেবে তৈরি করবে, তারা অবশ্যই কিন্তু কি পাঠের প্রতি একটা মনোযোগ থাকবে, তাদের আগ্রহ সৃষ্টি হবে তাদের মধ্যে পাঠদানটা বা পাঠটা পড়ার ক্ষেত্রে। নেক্সট কি 2 নম্বরে রয়েছে উদ্দেশ্য সামনে রেখে পাঠ করে এবং পাঠের মাধ্যমে কি উদ্দেশ্য খুঁজে পায়, অর্থাৎ কোনো তো একটা উদ্দেশ্য নিয়ে তারা পাঠদান করবে, সেই উদ্দেশ্যটাও সামনে রাখবে, অর্থাৎ এই উদ্দেশ্যে সে পাঠদান করবে শিশু শিক্ষার্থী, এবং তার পাঠের মধ্য দিয়ে কিন্তু সেই উদ্দেশ্যটা খুঁজে পাবে। যেমন শিশু শিক্ষার্থীরা যেমন পড়াশোনা করে, সেক্ষেত্রে কি তাদের একটা উদ্দেশ্য বা লক্ষ্য থাকে যে পরীক্ষাতে ভালো একটা নাম্বার তোলা, পরীক্ষাতে বিষয়গুলো ভালোভাবে আত্মস্থ করা, এই সমস্ত উদ্দেশ্য রেখে যেমন তারা পাঠদান করে, এবং তার মধ্য দিয়ে কিন্তু পাঠের মাধ্যমে সে উদ্দেশ্যটা খুঁজে পায়।
সিতে কী রয়েছে, বিষয়ভেদে পাঠরীতি বদলে সমর্থ ব্যক্তি, অর্থাৎ বিষয়ভেদে যে পাঠরীতি থাকে সেক্ষেত্রে বদলে কি নিজেকে একজন সমর্থ ব্যক্তি হিসেবে তৈরি করতে পারে। নেক্সট 4 রয়েছে শব্দ ব্যবহার, বাক্য গঠন রীতি, ছন্দ, অলঙ্কারের প্রয়োগ প্রভৃতি নজরে এনে ভাব উপলব্ধির চেষ্টা করি। অর্থাৎ কি একটা শব্দের ব্যবহার কীভাবে বাক্য গঠন রীতি হচ্ছে, ছন্দ, অলঙ্কার এই সমস্ত প্রয়োগ প্রভৃতি নজরে এনে যে ভাব থাকে সে ভাবের কি একটা উপলব্ধির চেষ্টা করি। নেক্সট প্রয়োজন মতো কৌশল ব্যবহারের সমর্থ, অর্থাৎ ঠিক প্রয়োজন মতো যদি কৌশল ব্যবহার করতে পারে তাহলে কি তার সে কৌশলের মধ্যে দিয়ে সে কি পাঠদানটাও তার কাছে কি একটা ভালো হয়ে দাঁড়াবে, অর্থাৎ সঠিক কৌশলে সে পাঠদান করতে পারবে। নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখো কি বলছে। 6 নম্বর প্রশ্ন যে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের পাঠদানের ক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকা কয়ভাবে আলোচনা পদ্ধতি অনুসরণ করতে পারে ও কী কী। দেখো বিভিন্ন পদ্ধতি কিন্তু পাঠদানের শ্রেণীকক্ষে পাঠদানের ক্ষেত্রে আমরা প্রয়োগ করে থাকি বা ব্যবহার করে থাকি। এর মধ্যে একটা পদ্ধতি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আলোচনা পদ্ধতি। তো এই আলোচনা পদ্ধতিকে বলছে শিক্ষক বা শিক্ষিকা কয়ভাবে করতে পারে আলোচনাটা এবং এটাতে কি কি রয়েছে। না সাধারণতভাবে আলোচনাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নিয়ন্ত্রিত আলোচনা এবং আরেকটা হচ্ছে অনিয়ন্ত্রিত আলোচনা। তো নামেই বোঝা যাচ্ছে নিয়ন্ত্রিত আলোচনা কি এবং অনিয়ন্ত্রিত। না নিয়ন্ত্রিত আলোচনা কি বলবে, না নিয়ন্ত্রিত আলোচনা বলতে বোঝায় যে আলোচনা হবে পূর্ব নির্দিষ্ট, যার জন্য একটি শিক্ষক একটি পরিকল্পনা রচনা করেন, কি দৃষ্টিভঙ্গি দিয়ে আলোচনা চলবে তাও আগে থেকে কিন্তু স্থির করা হয়। অর্থাৎ মানেটা কি, যে কোনো যে একটা আলোচনা তুমি শ্রেণীকক্ষের মধ্যে তুমি শিক্ষার্থীদের মধ্যে বা তাদের সাথে নিয়ে করবে তার একটা পূর্ব নির্দিষ্ট তুমি একটা পাঠ পরিকল্পনার মতো তৈরি করবে যে আজ এই বিষয়ে আলোচনা হবে এবং শিক্ষক একটি পরিকল্পনা রচনা করার পর কী দৃষ্টিভঙ্গি দিয়ে সেটা আলোচনা চলবে, কোথা থেকে শুরু হবে, কোনখানে শেষ হবে, কি কি বিষয় তার মধ্যে আলোচনা করা হবে, সে সমস্ত কিছু কিন্তু এই নিয়ন্ত্রিত আলোচনার মধ্যে করা হয়ে থাকে বা যুক্ত হয়ে থাকে। নেক্সট তারপর কী রয়েছে দেখো, নেক্সট রয়েছে সেটা হচ্ছে অনিয়ন্ত্রিত আলোচনা। তো অনিয়ন্ত্রিত আলোচনা নামে বোঝা যাচ্ছে অনিয়ন্ত্রিত আলোচনা কী জিনিস। না অনিয়ন্ত্রিত আলোচনার মধ্যে বিশেষভাবে শিক্ষার্থীগণ নিজেরাই কিন্তু কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারে। এখানে শিক্ষক থাকবেন পরিচালকের ভূমিকায়। মনে রাখবে যে অনিয়ন্ত্রিত আলোচনায় শিক্ষক বা শিক্ষিকা মহাশয় শুধুমাত্র একজন পরিচালকের ভূমিকায় থাকবে। শিক্ষার্থীদের এই আলোচনা পরিচালনা করার জন্য শিক্ষকের যেমন সংশ্লিষ্ট বিষয়ে যথেষ্ট দক্ষতা থাকা দরকার, তেমনি শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ করার দক্ষতাও তার থাকা দরকার। অর্থাৎ শিশু শিক্ষার্থীদের কোনো একটা বিষয় তুলে ধরা হলো যে তোমরা আজকে হয়তো জল দূষণ সম্পর্কে আলোচনা করো, তো কীভাবে জল দূষণ হয়, জল দূষণের ফলে কী কী ঘটতে পারে, এর থেকে কীভাবে প্রতিকার পাওয়া যায়, এই সমস্ত কিছু তারা নিজের মধ্যে আলোচনা করবে। কিন্তু এখানে শিক্ষক মহাশয় একজন নিয়ন্ত্রক হিসেবে থাকবে, শুধু তাদেরকে একটু নিয়ন্ত্রণ বা দেখাশোনা করবে। আলোচনায় যেসব সমস্যা উঠবে সেসব সমাধানের জন্য পরিচালক বা শিক্ষককে তৈরি থাকতে হবে। এই ধরনের আলোচনা অনিয়ন্ত্রিত হলেও পরোক্ষভাবে শিক্ষক মহাশয় কিন্তু পুরো ব্যাপারটাই নিয়ন্ত্রণ করে রাখেন। অর্থাৎ এক্ষেত্রে শিশু শিক্ষার্থীরা নিজের মধ্যে আলোচনা করবে, কিন্তু পুরোটাই যে নিয়ন্ত্রণ বা পর্যবেক্ষণ করবে সেটা কিন্তু এক পরোক্ষভাবে কে করে থাকে, শিক্ষক মহাশয়। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে শিক্ষা সহায়ক উপকরণ অর্থাৎ টিচিং লার্নিং ম্যাটেরিয়াল। এই শিক্ষা সহায়ক উপকরণকে কয় ভাগে ভাগ করা হয়। না কি বলবে, সাধারণত শিক্ষা সহায়ক উপকরণ 3 শ্রেণীর হয়ে থাকে। একটা হচ্ছে দৃষ্টি নির্ভর উপকরণ বা ভিজুয়াল এইডস, 2 হচ্ছে শ্রুতি নির্ভর উপকরণ যেটা হচ্ছে অডিও এইডস, এবং তৃতীয় হচ্ছে দৃষ্টি শ্রুতি নির্ভর উপকরণ অর্থাৎ অডিও ভিজুয়াল এইডস। এই 3 ভাবে কিন্তু শিক্ষা সহায়ক উপকরণকে আমরা ভাগ করতে পারি এক্ষেত্রে। ওকে, নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, একটা ভালো প্রশ্ন এবং এটা কিন্তু করা হয়েছে। তো এটাও কিন্তু ভিভিআই যে পাঠ পরিকল্পনার প্রথম রূপদান করেন কি। আমরা যে ডিএলএড করার সময় যে পাঠ পরিকল্পনা বিভিন্ন করেছি বা শিখেছি, সেক্ষেত্রে তো অবশ্যই জানতে হবে যে পাঠ পরিকল্পনার রূপদান কে করেছিলেন। না সেটা মনে রাখবে জোহান হারবার্ট। জোহান হারবার্ট এই পাঠ পরিকল্পনার প্রথম রূপদান করেন। নেক্সট আরও একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে বেঞ্জামিন ব্লুমের মূল্যায়ন পদ্ধতির নাম কি। এই বেঞ্জামিন ব্লুম নিয়ে কিন্তু আমি একটা ফুল ডেডিকেটেড ক্লাস কিন্তু তোমাদের বানিয়ে দেবো খুব তাড়াতাড়ি। তো অবশ্যই তার জন্য বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো এবং পাশে থাকো, যাতে করে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশান তোমরা সঠিক সময়ে পেয়ে থাকো। আর সাথে সাথে বলবো যারা এখনও পর্যন্ত ভিডিওটি লাইক করোনি, শেয়ার করোনি, তারা অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করো এবং ভিডিওটি একটা লাইক অবশ্যই করতেই পারো। তো বেঞ্জামিন ব্লুমের মূল্যায়ন পদ্ধতির নাম কি। না ট্যাক্সোনমি অফ এডুকেশনাল অবজেক্টিভস, যেটা 1954-এ 56-এ কিন্তু এটা তিনি তৈরি করেছিলেন। কি বললাম,
ট্যাক্সোনমি অফ এডুকেশনাল অবজেক্টিভস। নেক্সট আবার একটা গুরুত্বপূর্ণ টপিক বা বিষয়টা প্রশ্নটা যেটা জানা দরকার যে স্মার্ট SMART, এই স্মার্ট বলতে কী বোঝায় না? পাঠ্যক্রম রচনার সময় এবং শ্রেণীকক্ষে শিক্ষণের সময় একটি লক্ষ্য স্থির করে নেওয়া হয় যে শিক্ষার্থীর শিক্ষণগত পরিবর্তনের মাধ্যমে সেই লক্ষ্যে পৌঁছানোর কথা চিন্তাভাবনা করা হয়। অর্থাৎ যে একটা পাঠ্যক্রম রচনা করবে এবং শ্রেণীকক্ষে সেই যে লক্ষ্যটা নিয়ে তুমি পাঠদানটা করাবে, সেক্ষেত্রে কিন্তু একটা সঠিকভাবে চিন্তাভাবনার মধ্য দিয়ে সেটা করা দরকার। এটা এর জন্য হবে, ঠিক আছে? এর জন্য কিছু উদ্দেশ্য নির্দিষ্ট করা হয়। শিক্ষা বিজ্ঞানের ভাষায় সেই উদ্দেশ্যগুলিকে বলা হয় স্মার্ট উদ্দেশ্য বলা হয়ে থাকে। এই স্মার্টের তাহলে মূল মানেগুলো কি না? স্মার্টের S ফর হচ্ছে কি স্পেসিফিক, M ফর হচ্ছে মেজারেবল, A ফর হচ্ছে অ্যাটেন্ডেবল, R ফর হচ্ছে রেজাল্ট ওরিয়েন্টেড অ্যান্ড রিলেভেন্ট এবং T ফর হচ্ছে টাইম বাউন্ড। এগুলো হচ্ছে স্মার্টের মূল অর্থ। তো অ্যাজ ফর কী বললাম? স্পেসিফিক, অর্থাৎ শিখনে একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকবে কী জন্য তারা পাঠদান করবে বা শিখবে। মেজারেবল মানে হচ্ছে উত্তর পরিমাপযোগ্য, অর্থাৎ একটা সঠিক পরিমাপযোগ্যভাবে কীভাবে তারা পাঠদান করছে সেটার ক্ষেত্রে। আর কি নেক্সট দেখো বা কর্মপত্রের ক্ষেত্রে নেক্সট হচ্ছে অ্যাটেন্ডেবল, শিক্ষণ কতখানি সম্ভব হলো সেই অ্যাটেন্ডেবলটা একটু কর্মপত্রের দ্বারা বোঝা যায়। নেক্সট হচ্ছে আর ফর রেজাল্ট অফ ওরিয়েন্টেড অ্যান্ড রিলেভেন্ট, অর্থাৎ ফলদায়ক ও সঙ্গতিপূর্ণ, কী ফল পাওয়া যাচ্ছে কর্মপত্রের মধ্যে দিয়ে এবং একটার সাথে একটা কী সঙ্গতিপূর্ণ কত রয়েছে। এবং টাইম বাউন্ড, অর্থাৎ নির্দিষ্ট সময় জ্ঞাপক, অর্থাৎ একটা সঠিক সময়ের মধ্যে কর্মপত্র দেওয়া এবং সেটাকে নেওয়া। ওকে, স্মার্ট কথাটি পাঠদানের কোন অংশের সাথে যুক্ত না এটা মনে রাখবে, কাজের পাতা বা ওয়ার্কশিটের সাথে কিন্তু এই স্মার্ট কথাটি যুক্ত রয়েছে। নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ টপিক বা প্রশ্ন, সে যে অবরোহী পদ্ধতি কাকে বলে উদাহরণ দিন। তো এই অবরোহী আরোহী পদ্ধতি, সমস্যা সমাধান পদ্ধতি, প্রকল্প পদ্ধতি, সূত্র পদ্ধতি, সমস্ত পদ্ধতিগুলো আমি কিন্তু একটা ক্লাসে ডেডিকেটেডভাবে তোমাদের করিয়ে দেবো। তো এই অবরোহী পদ্ধতি কাকে বলে উদাহরণ দিন না? এই পদ্ধতি তর্কবিজ্ঞানের বা ডিডাকটিভ লজিক এর মূল সূত্র অনুসারে পরিকল্পিত। এই পদ্ধতি বর্তমানে খুব প্রচলিত, যেটা হচ্ছে অবরোহী পদ্ধতি। সূত্র থেকে উদাহরণে জ্ঞান আরোহণের যে রীতি তর্কবিজ্ঞানে অবরোহী পদ্ধতি বলা হয়। অর্থাৎ এখানে কী বোঝা যাবে, এটা কিন্তু মনে রাখবে যে সূত্র থেকে উদাহরণ সেটা হচ্ছে অবরোহী পদ্ধতি এবং উদাহরণ কিছু দিয়ে সেখান থেকে একটা সূত্রে উপনীত হওয়া সেটা হচ্ছে আরোহী পদ্ধতি। যেমন কি সূত্র হলো যে কি সমস্ত প্রাণী মরণশীল বা সমস্ত মানুষই মরণশীল। তাহলে গরু একটি কি প্রাণী বা মানুষ, কারো নাম বলে যে সে একজন প্রাণী বা মানুষ, সেক্ষেত্রে উদাহরণ সিদ্ধ কী হলো যে গরু হচ্ছে মরণশীল। অর্থাৎ সমস্ত প্রাণী যদি মরণশীল হয় তাহলে গরু একটা প্রাণী, আর গরু কী হবে, গরু অবশ্যই মরণশীল হবে। তো এটা হচ্ছে এই অবরোহী পদ্ধতির উদাহরণ। নেক্সট আরোহী পদ্ধতি কি না? আরোহী পদ্ধতি কাকে বলে না? বর্তমানে এই পদ্ধতিকে শ্রেষ্ঠ পদ্ধতি বলে স্বীকার করা হয়েছে। মনে রাখবে যে সবথেকে উপযুক্ত পদ্ধতি হচ্ছে কি আরোহী পদ্ধতি। কারণ কি আরোহমূলক তর্কবিজ্ঞানের অর্থাৎ ইন্ডাকটিভ লজিকের মূলনীতির উপর ভিত্তি করে এই আরোহী পদ্ধতি পরিকল্পিত হয়েছে। এটি অবরোহী পদ্ধতি কিন্তু বিপরীত, মনে রাখবে। এই পদ্ধতিতে প্রথমে উদাহরণগুলিকে বিশ্লেষণ করে শেষে সূত্রমূলক সিদ্ধান্তে যাওয়া যায়। অর্থাৎ কিছুগুলো উদাহরণ দিলাম আর তারপর থেকে একটা সূত্রে আসা। যেমন দেখো এখানে দেওয়া রয়েছে একটা যে যদু মরণশীল, হরি মরণশীল। তাহলে কী বোঝা গেল এখান থেকে যে যদু একজন মানুষ, হরি একজন মানুষ, তারা দুজনে যদি মরণশীল হয় তাহলে কী বলবে, সমস্ত মানুষে কিন্তু মরণশীল। এটা হচ্ছে এই আরোহী পদ্ধতির মূল সূত্রে উপনীত হওয়া উদাহরণ থেকে। তো এই ছিল মোট তোমাদের আজকে 13টি প্রশ্ন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর সাথে সাথে বলবো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশান কিন্তু কেউ অন করতে ভুলো না, কারণ প্রত্যেকটা ক্লাস তোমরা নোটিফিকেশান আকারে সেখানে পেয়ে যাবে। আর যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আমি ভিডিও ডেসক্রিপশান বক্সে তোমাদের প্লেলিস্ট যে ক্লাসটা করাচ্ছি এগুলো তার প্লেলিস্ট লিঙ্ক এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তোমাদের প্রোভাইড করে দেবো। সেখান থেকে এই পিডিএফগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। এবং বাকি যে দুটো বই পিডিএফ বুক আমি লঞ্চ করেছি বা পাবলিশ করেছি সেগুলো অবশ্যই যারা এখনও পর্যন্ত ক্রয় করোনি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সেখান থেকে যদি আস্ক করো অবশ্যই পেয়ে যাবে। ওকে, তো যাই হোক, আশা করছি সকলে ভালো লাগলো। একটা লাইক শেয়ার অবশ্যই করবে, সাবস্ক্রাইব চ্যানেলটি অবশ্যই করবে। ঠিক আছে, ধন্যবাদ, জয় হিন্দ।